দশম শ্রেণীর একটি কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, কবি জয় গোস্বামী। কবিতাটি তাঁর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে গৃহীত। 1997 সালে গ্রন্থটি প্রকাশিত হয়। মোট কবিতা আছে 55টি, তার মধ্যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি হলো 20 সংখ্যক কবিতা। কবিতাটি সম্পর্কে আলোচনা করার আগে এর ভাবসত্যটা কী, অর্থাৎ কবি কি বলতে চেয়েছেন, এটুকু একটু জেনে রাখবো। অস্ত্রের বিরুদ্ধে গান, কবি প্রথমেই কবিতার লাইনটিতেই বা কবিতার নামকরণেই বলে দিতে চাইছেন যে গানই হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে একটা প্রতিবাদী উপকরণ। অস্ত্রের বিরুদ্ধে তিনি এই গানকে অবলম্বন করতে চেয়েছেন, অস্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চেয়েছেন। অর্থাৎ সমগ্র পৃথিবীতে যখন হিংসা হানাহানি ছেয়ে গেছে, ঠিক সেই সময় মানব সমাজকে বা মানবের মানবিকতাকে ফুটিয়ে তুলতে কবি কবিতাটা লিখছেন, গানকে তিনি অবলম্বন করছেন। আবারও বললাম, সমগ্র কবিতায় তিনি দেখাতে চেয়েছেন যে মানব জীবনের উজ্জীবন, এই মানব জীবনের উজ্জীবন করতে গেলে, ঘটাতে গেলে গানই হচ্ছে একমাত্র অস্ত্র, যা সমস্ত যুদ্ধবাজ দাঙ্গাবাজদের অস্ত্রকে উৎখাত করতে পারবে। হিংসা হানাহানির বিরুদ্ধে একমাত্র গানই লড়াই করতে পারে। গানের দ্বারা কবি মানবিক হতে বলছেন। অস্ত্রশস্ত্র নয়, হিংসা নয়, রক্ত নয়, তিনি চাইছেন মানবতার জয় হোক। অবসন্ন ক্লান্ত মানব মনের বা মানুষের মন থেকে সেই হিংসা, যুদ্ধ, দাঙ্গা সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিতে চেয়েছেন এই গানের মাধ্যমেই। মানব সত্তাকে জীবনের তরঙ্গে প্রবাহিত করতে চেয়েছেন। গানের পায়ে মাথা নত করে মানুষকে এক নতুন সমাজ দিতে চেয়েছেন, নতুন সভ্যতা দিতে চেয়েছেন কবি। আলোচ্য কবিতাটি কবি উত্তম পুরুষে রচনা করেছেন, অর্থাৎ পুরো কবিতার বক্তা কবি নিজে স্বয়ং। এখন কবিতাটা পড়ব, কবিতা সম্পর্কে বলবো। প্রথম স্তবকে বলছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছে গায়ে। অর্থাৎ কবি প্রথমেই অস্ত্র ফেলে দিতে বলছেন, অস্ত্রকে পায়ের নিচে রাখতে বলছেন। আমরা জানি যে কবি যেহেতু নিজে স্বয়ং উত্তম পুরুষের তিনি কবিতাটি রচনা করছেন, তাই তিনি বলছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে। তো আমি উত্তম পুরুষ, তাই কবি নিজেই বলছেন হাজার হাজার মানুষের প্রতিনিধি হয়ে, হাজার হাজার মানুষ হাজার হাতে পায়ে, তার মানে হাজার মানুষের প্রতিনিধি হয়ে তিনি বলছেন অস্ত্রটাকে ফেলে দাও। কারণ অস্ত্র যেহেতু হিংস্রতা, ভয় আর মানুষের মধ্যে ব্যবধান, সেগুলোকে দূরে রাখতে বলছেন। তিনি সকল মানুষের প্রতিনিধি হয়ে এগিয়ে আসেন, উঠে দাঁড়ান এবং হাত নাড়িয়েই বুলেট তাড়াই। হাত নাড়িয়ে বুলেট তাড়াই অর্থাৎ কবি হাত নাড়িয়েই বুলেট অর্থাৎ বোমা গুলি যাই থাকুক না কেন সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিতে পারেন। কারণটা কি? কারণ গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম, বর্ম বলতে এখানে আবরণ। তো যুদ্ধের সময় যে পোশাক পরা হয়
কিংবা বুলেট প্রুফ যে জ্যাকেট, সেই ধরনের বর্ম আজ কিসের না তো গানের। এই গানের বর্ম পরে তিনি অজস্র বুলেটকে তাড়িয়ে দিতে পারেন। অর্থাৎ হাজার অস্ত্র থাকলেও এই গান যদি থাকে, যা ভালোবাসার শক্তি, এই শক্তির কাছে সমস্ত অস্ত্র কিছুই না। চলে আসি দ্বিতীয় স্তবকে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, গান তো জানি একটা দুটো, অর্থাৎ গান, যে গানকে তিনি বর্ম করেছেন, এক শক্তি করতে চেয়েছেন, অস্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যে গানকে অবলম্বন করেছেন, সে গান তিনি জানেন একটা কিংবা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো কখন? খড়কুটো বলতে শেষ অবলম্বন, অর্থাৎ নদীতে ভেসে যাওয়ার সময় কোনো কিছু না থাকলে একটা খড়কে অবলম্বন করে বাঁচতে চায় যে মানুষ, সেই অবলম্বনটার কথা বলা হচ্ছে খড়কুটো। অর্থাৎ এখানে একটা দুটো গানই হচ্ছে খড়কুটো। তাকে আঁকড়ে ধরে রক্ত মুছি শুধু গানের গায়ে, অর্থাৎ যে হিংস্রতা, যে যুদ্ধ, যে দাঙ্গা সমস্ত কিছুর ফলে যে রক্তপাত হচ্ছে, রক্তক্ষরণ, সেগুলোকে কিসে মুছছেন? গানের গায়ে মুছে ফেলছেন। মাথায় কত শকুন বা চিল, মাথায়, তাহলে শকুন বা চিল এখানে হচ্ছে দাঙ্গাবাজদের প্রতীক, সুবিধাভোগীদের প্রতীক, স্বার্থান্বেষীদের প্রতীক, যারা স্বার্থবাজ, দাঙ্গাবাজ, তাদের প্রতীক। তো আমার এইসব দরকার নেই, কই বলছেন আমার এই শকুন বা চিলের দরকার নেই, আমার শুধু একটা কোকিল থাকলেই যথেষ্ট। সে কি করবে? সহস্র উপায়ে গান পাতবে। চলে আসি তৃতীয় স্তবকে। কই বলছেন, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান্দালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে কান, নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো কানের দুটি পায়ে। অর্থাৎ কবি আবারও বলছেন, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, পায়ে অস্ত্র ফেলে দিতে বলছেন। এবার তিনি যে গানের বর্মটাকে পরিধান করেছিলেন, সেই বর্ম খুলে দেখো আদুর গায়ে, খালি গায়ে, আদুর বলতে খালি মানে আঢাকা আর কি, উন্মুক্ত গা। তো সেই উন্মুক্ত গায়ে বর্ম খুলে দেখো, গান্দা হলো ঋষি বালক, অর্থাৎ একটা ঋষি বালক এসেছে। ঋষি বালক বলতে ঋষির পুত্র। তার কি? মাথায় গোঁজা ময়ূর পালক, তার মাথাতে গোঁজা ময়ূর পালক। তাহলে এই যে ঋষি বালকের প্রসঙ্গটা এসছে, এই ঋষি বালক আসলে একটা শক্তি, সে গানের প্রতীক, ভালোবাসার প্রতীক। কবির ভাবনায় প্রতিটি মানুষের মধ্যে ঘুমিয়ে থাকা বিবেকের প্রতীক। এখানে যদিও সরাসরিভাবে আসেনি, আমরা বলতেই পারি যে ময়ূর পালক যেহেতু শ্রীকৃষ্ণের থাকে, তার জন্য ঋষি বালক এখানে শ্রীকৃষ্ণকেই বলা হয়েছে। যেহেতু তিনি ভালোবাসার প্রতীক হিসাবে তিনি মর্তে এসেছিলেন, সমস্ত মানুষকে ধর্মের বাণী শুনিয়েছিলেন, তিনি যেভাবে একত্র করতে চেয়েছিলেন মানব মনকে, ঠিক সেইভাবেই তিনি সমস্ত বিবেকের প্রতীক হয়ে কবিতায় এসেছেন। তিনি কি করবেন? তোমাকে নিয়ে দেশ, গ্রামে, নদীতে, দেশে, গ্রামে প্রভৃতি জায়গায় ঘুরে বেড়াবেন। শেষে আবার বলছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। কেন বলছেন? কারণ আমরা জানি, যারা শিক্ষাগুরু হয়, অস্ত্রগুরু অস্ত্রের শিক্ষা দেন,
তো তারা সেই অস্ত্রটাকে গুরুর পায়ে সমর্পিত করেন। আজ সেই অস্ত্রকে, যা যুদ্ধবাজ দাঙ্গাবাজের যা মারণাস্ত্রের প্রতীক, সেগুলোকে গানের দুটি পায়ে ফেলে দিতে বলছেন, গানের দুটি পায়ে সমর্পণ করতে বলছেন। অর্থাৎ এই সময় অস্ত্রকে বিসর্জন দিয়ে গানের সজীবতায় সকল মানুষকে আহ্বান জানিয়েছেন কবি। অর্থাৎ পূর্ণ প্রাণ শক্তিতে জাগ্রত হতে আহ্বান জানাচ্ছেন কবি। মানুষের প্রাণময় সত্তায় যে মানুষের প্রাণময় সত্তার যে আহ্বান কবির কণ্ঠে উচ্চারিত হয়েছে, তাই কবিতায় সম্পূর্ণভাবে আলোচিত।